রমজান তো হচ্ছে সংযমের জন্য। আপনি খাবেন না, আপনি উপাস থাকবেন। মানুষের যারা না খেয়েছে তাদের দুঃখটা বুঝবেন। রমজানে মসজিদে খাবারের মধ্যে মসজিদে ঢোকা যায় না, রমজানের ওজন আরো বেড়ে যায়। এটা কেমন কথা? রমজানে চিন্তা করেন, এই রমজানে আপনি এখন বেশি বেশি কাজ করেন, রমজান আসলে কাজ কমাইতে পারেন, এটা শুন না। রমজানে যখন আসবে ইফতার করতে বসবেন, এমন খাবার খাবেন না যেটা আপনি সারাদিন রোজা রাখার পরে আপনার শরীরে আরো ক্ষতি করে ফেললো। সুন্নাহ ইফতার কি? খেজুর অথবা দুধ অথবা পানি, না? তিনটা জিনিস সুন্নাহ। সবচেয়ে ভালো হচ্ছে যে যদি ভেজিটেবল জুস খেতে পারেন, আপনি ভেজিটেবল জুস করে রাখেন। এখন কি পেঁয়াজু খাবেন, সিঙ্গারা খাবেন, চমচা খাবেন, এক দু পিস খালেন, কোথাও গেছেন, অসুবিধা কি? বেশি ভাত খেয়ে ফেলেন, বেশি রুটি খেয়ে ফেলেন, উল্টা আরো ওজন গেইন করবেন। একটা প্রশ্ন আসছে যে আমাদের রমজানে খাবার দাবার কেমন হবে, তাই না? রমজানে ইফতার সেহরি কেমন হবে নাকি? এখন থেকে কি প্রিপারেশন নেবেন? রমজানের প্রিপারেশন হচ্ছে, আসল প্রিপারেশন না নিয়ে হলো প্রিপারেশন। রমজান আসবে, বেশি খাওয়া দাওয়া করতে হবে, বেশি ভালো মন্দ খেতে হবে, এটা তো উল্টা হয়ে গেল না? রমজান তো হচ্ছে সংযমের জন্য। আপনি খাবেন না, আপনি উপাস থাকবেন। মানুষের যারা না খেয়েছে তাদের দুঃখটা বুঝবেন। রমজান উদ্দেশ্য নাকি তাকে অর্জন করা, নাকি না বেশি বেশি করে ভালো ভালো খাবার খাওয়া, তাকে অর্জন করা? সেটা কিভাবে মাধ্যমে? উপাস থাকার মাধ্যমে। রাতে যখন খাবার সময় হবে তখন আবার এটাকে কাজা উসুল করার বিষয় না। যদি আপনি কাজা করতে যান যে সারাদিন খাই নাই, রাতে এটা ভুল করে নেই, তখন তো আরো অসুস্থ হবে। এবং তাইও হচ্ছে, রমজানে মসজিদে খাবারের মধ্যে মসজিদে ঢোকা যায় না, রমজানের ওজন আরো বেড়ে যায়। এটা কেমন কথা? তাহলে কথা হচ্ছে যে রমজানের প্রিপারেশন না নিয়ে রমজানে উল্টো আপনি তাকওয়া অর্জনের জন্য প্রিপারেশন নেন। রমজানের আগ থেকে আপনি কোরআন, যারা বিশুদ্ধ পড়তে পারেন না, কোরআন তাজবিদ, তারপরে মাখরাজ আবার প্র্যাকটিস করেন। রমজানে যারা কোরআন খতম দিবেন, এখন থেকে কোরআন পড়া শুরু করেন। রমজানে রোজা রাখতে কষ্ট হয়, এখন থেকে রোজা রাখা উপাস করেন। এটা তো প্রিপারেশন রে ভাই। রমজানে চিন্তা করেন, এই রমজানে আপনি এখন বেশি বেশি কাজ করেন, রমজান আসলে কাজ কমাইতে পারেন, এটা শুন না। রমজান কিন্তু কাজ কমানো শুন না, আনলেস কারোর করতেই হবে, সেটা ভিন্ন কথা। রমজানের প্রিপারেশন কি হবে? রমজানের প্রিপারেশন এখন থেকে স্বাস্থ্য ভালো করেন, যাতে রমজানটা আপনার আরামদায়ক হয়। অনেকে রোজা রাখতে পারে না রমজান আসার পরে, তো এখন থেকে সে স্বাস্থ্যকে ঠিক করে ফেলেন, নাকি ভাইয়া? তাহলে এটা হচ্ছে প্রিপারেশন, যে আমি কি খাবো এখন থেকে ইফতার সেহরি বানানোর জন্য টাকা পয়সা জমাই, ইফতার সেহরি প্ল্যান, ওটা না। হ্যাঁ, রমজানে যখন আসবে ইফতার করতে বসবেন, এমন খাবার খাবেন না যেটা আপনি সারাদিন রোজা রাখার পরে আপনার শরীরে আরো ক্ষতি করে ফেললো। এমন খাবার খাবেন যেটা আপনার সহজে শরীর হজম হবে। এমন খাবার খাবেন যেটা আপনার শরীরের যে ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, সারাদিন পুষ্টির অভাব হয়েছে, সেটা পূর্ণ করে। এই হচ্ছে আপনার ইফতারের উদ্দেশ্য। সুন্নাহ ইফতার কি? খেজুর অথবা দুধ অথবা পানি, না? তিনটা জিনিস সুন্নাহ: দুধ, খেজুর অথবা পানি। তো যার যেটা আছে তিনটা দিয়ে ইফতার করার অসুবিধা কি? ডায়াবেটিস থাকলে খেজুর দুইটা খান, পাঁচটা খাইয়েন না, সিম্পল। আর দুধ যদি না পান পিওরটা, খাইয়েন না। দুধ খেতে, দুধ তো ফরজ না, খেতেই হবে, সুন্নাহ। সবচেয়ে ভালো হচ্ছে যে যদি ভেজিটেবল জুস খেতে পারেন, আপনি ভেজিটেবলের জুস করে রাখেন। পালং শাক, স্যালারি স্টিক, করলা, তারপরে হচ্ছে যে লাউ, তারপর হচ্ছে যে কিউকাম্বার, যেগুলো জুস বানানো যায়, জুস করে খান ইফতারের সময়। বডি অ্যামেজিংলি লিভারটাকে ফ্লাশ করবে, পুষ্টির অভাব পূর্ণ করবে। এরপর ফল খান, ডায়াবেটিস একটু ফল খান, ডায়াবেটিস থাকলেও এক দু পিস ফল খান, অসুবিধা কি? সারাদিন তো রাখছেনি। এরপরে আরেকটা কাজ করতে পারেন, খাওয়ার একটু দই খান। দই খেলে প্রোবায়োটিকটা যদি আপনি আগে খান, দই যে টকটা আছে, টকটা খুব পাওয়ারফুল, হজমে হেল্প করে। আর প্রোবায়োটিকটা এসে আপনার খাবার ভালোভাবে মেটাবলাইজ হবে। টক দই, ফল মানে ফ্রুটস, ভেজিটেবল জুস, এদিকে আবার রুয়াবজা শরবত, না শরবত আপনি বানিয়ে নেবেন, ভেজিটেবল ফ্রুটস এর জুস বানিয়ে নেন আপনি। তারপরে লেবুর পানি খেতে পারেন, কত খাবার এগুলো খেতে পারেন। এরপর ছোলা খেতে পারেন। এখন কি পেঁয়াজু খাবেন, সিঙ্গারা খাবেন, চমচা খাবেন, এক দু পিস খালেন, কোথাও গেছেন, অসুবিধা কি? কিন্তু খাওয়া তো হারাম না, যে একটা পেঁয়াজ মুখে দিলে আপনার সব পুরো গুলো হয়ে গেছে, এরকম তো না। কোথাও গেলেন, একটা পিস পেঁয়াজু খেলেন। এমন জায়গায় যাবেন যে আপনি জানেন এখানে কোনো খাবার থাকবে না, সবাই খালি পেঁয়াজু, তারপরে সিঙ্গারা, তারপরে থাকবে এগুলো, তাহলে আপনি আগে থেকে একটু একবারে সালাদ নিয়ে যান, একবারে ফ্রুটস নিয়ে যান, জুস বানিয়ে নিয়ে যান, ইসুপ বরবটি, চিয়া সিড, এগুলা ভিজিয়ে আপনার ফ্লাক্সে করে নিয়ে যান। এটা হচ্ছে তার প্ল্যান। আর শর্করা কমে না, সারাদিন রাখার পরে শরীর কিন্তু দ্রুত পুষ্টি অর্জন করবে। আসলে বেশি ভাত খেয়ে ফেলেন, বেশি রুটি খেয়ে ফেলেন, উল্টা আরো ওজন গেইন করবে। সেহরি হচ্ছে লাইট, যে আপনার যারা সেহরি লাইট খাবেন, সারা রাত ধরে আপনার প্রচুর পানি খাবেন। আর পানির মধ্যে একটু পিঙ্ক সল্ট দিবেন, কারণ সারাদিন রাখার পরে লবণের অভাব হয়। পিঙ্ক সল্ট দিলে লবণের অভাবটা পূর্ণ হবে। সারাদিন
বা শরীর ভালো থাকবে। আর সবচেয়ে বড় মিস্টেক যেটা করে ইফতারের সময় কফি চা খাওয়া। আনলেস কারো তেমন কোনো সমস্যা নাই, ঠিক আছে খেতে পারেন, কিন্তু ইন জেনারেল কফি খেলে বেশি চা খেলে শরীর থেকে লবণ চলে যায়। উল্টা লবণ আপনাকে খেতে হবে রমজানে এক্সট্রা লবণ, একটু পিঙ্ক সল্টটা আপনি সালাদে দিবেন, জুসে দিবেন, সিএসির মধ্যে দিবেন, পানির মধ্যে একটু দিয়ে খাবেন, তাহলে আপনার দিনটা খুব চমৎকার যাবে, পানির পিপাসা লাগবে না। এরপর সেরিতে কি করবেন? সেরিতে খেতে এসে লাইট সুন্না, আর সেরিটাকে আমি তো সেরি খেলে একবারে চালাই দিই, এটা সুন্না না, তাই না? সুন্না হচ্ছে সুহুর খাওয়া, সুহুরের মধ্যে বারাকা আছে, তাই না? একদম অল্প কিছু 2টা খেজুর হলেও খান। তো সবচেয়ে ভালো সুহুর কি? প্রথম হচ্ছে দই বা ইয়োগার্ট, তারপরে হচ্ছে যে চিয়া সিড, তারপরে হচ্ছে যে আপনি খেতে পারেন হলো যে ফ্রুটস খেতে পারেন। এরপর যদি মনে না আমি অনেক কাজ করবো, বিজি থাকবো, একটু ডিম খেলেন, 2 পিস মাছও খেলেন, কিন্তু শর্করা দিয়ে খাওয়া দিয়ে যায় না, যে ভাত রুটি এগুলো সেরিতে আনেন না, এগুলো আনলে মাংস না না এটা করেন না। কি সমস্যা হবে খেলে? আপনি যদি বেশি ভাত রুটি খান আপনি খুব দুর্বল ফিল করবেন, আর মাংস খান একটা ব্লকিং শুরু হবে, কারণ মাংস হওয়ার 1 ঘন্টা পর আপনার পানি খেতে হবে, কারণ আপনার তো মাংস থাকবে প্রোটিন, হাইলি প্রোটিন, প্রচুর পানি খেয়ে এটাকে এসিডটাকে ব্যালেন্স করতে হয়, কারণ যে কোনো এনিম্যাল ফ্যাট হচ্ছে অ্যাসিডিক। সেরিতে এমন খাবার খাবেন যেটা অলরেডি আপনাকে পানি এবং লবণ দিবে, সেটা কি? ফ্রুটস। হ্যাঁ, ডিম খেতে পারেন, ডিমটা সহজে হজম হয়, ডিম খেতে পারেন, কিন্তু মাংস ভাত এগুলো দিয়ে যাবে না, ঠিক আছে? তাহলে চিয়া সিড, বিশুবনের বসি, দই, ফ্রুটস, এটা হচ্ছে আইডিয়াল সুবল। হ্যাঁ, খেজুর হতে পারে, খেজুর তো আছেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakeMeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়, কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই 3টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য, যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়, আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন। আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল,
ডেকি চানা ব্রাউন রাইস, এই সবকিছুই এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইনটেকমেন্টস.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যালাইজিংটা আসছে, হ্যাঁ, সোশ্যালাইজেশনটা আসছে, মানে বাচ্চাদের সাথে মিশে যে গ্রুপ ওয়াইজ খেলতে হয়, এই জিনিসটা আসতেছে এখন। হ্যাঁ, মানে ও চিনতো না আর কি, কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠায় দেয়। হ্যাঁ, ডায়াবেটিস আমার অনেক দ্রুত ছিল, কোনো সময় 12 নিচে আসে নাই। তবে ওষুধ খাইতাম, ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হতো। তো ওষুধ ছাড়া আপনি মানে এখন সুগার কত? এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওষুধ খালাম ডাক্তার দেখিয়ে, তো তেমন উন্নতি হয়নি। পরে শুরু হলো কনস্টিপেশন আর ওই যে পাইলসের সমস্যা। যদি এই রোগের নাম জানতাম না, আমি জানতাম যে আমার মানে পায়খানা কষা হচ্ছে, তাহলে আমি হয়তো বা গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে। ফুড সাপ্লিমেন্ট নেওয়ার ফলে ওজন ছিল একটু বেশি আমার, সেখান থেকে একটু কমছে। পাশাপাশি মেন যে প্রবলেম ব্লিডিং হওয়া, ব্যথা, এটা আমার কমতে শুরু করে 15-20 দিন পর থেকেই। আমার 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। তৃতীয়বারে আমি যখন খাওয়ার ইয়েগুলো ঠিক মতো রাখতেছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো ইনশাল্লাহ। আমার ভালো অনুভূতি করতেছি। আজকে অনেক দিন ধরে আমি শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করতেছি। ওনার কিডনিতে পাথর হয়েছিল, তো উনি বুঝতে পেরেছেন যে এটার পুরোপুরি সমাধান আমাদের ট্রিটমেন্টে সম্ভব। সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। আমার বাচ্চার মুখ দিয়ে একটা শব্দও আসতো না। আগে কমিউনিকেশন স্কিল ছিল না, জিরো। আপনি সারাদিন ওকে ডাকলেও শুনতো না, মনে হতো যে ও কানে শুনে না কিছু। দেখা গিয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পরেই সাউন্ড আসছে মুখে। মোটামুটি 3টা ডোজ নিয়েছি, এখন মোটামুটি সে আই কন্ট্যাক্ট তো আল্লাহর রহমতে প্রথমেই চলে আসছে। I have a lot of problem like feet is burning and lot of thing happening. পা বার্নিং তো রাত্রে ঘুমাইতে পারতাম না, খুবই কষ্ট হইতো। তো উনি মানে আমাদের ট্রিটমেন্ট করার পাশাপাশি আমাদেরকে বললেন যে আকুপাংচার এবং থেরাপি নিতে। অলমোস্ট 6 মান্থ হয়ে গেছে। তো আমার বার্ন যে হয়তো রাত্রেবেলা, এটা চলে গেছে এবং ভালো ঘুম হয় আর সবকিছুই ভালো দিকে যাচ্ছে। 9 এর স্টোরিটা হচ্ছে যে অপটিক্যাল নার্ভ অ্যাট্রফি, যেটা আর কি, যেটা নার্ভ শুকিয়ে যাচ্ছে এবং ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং এই ড্যামেজটা তার ভিশনের ক্ষেত্রে একটা বড় ইমপ্যাক্ট পড়ে। ও যখন 13-14 বছর বয়স, চোখে দেখতে সমস্যা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করলো, করে দেন ওকে বলে দিল যে এটা কোনো ট্রিটমেন্ট নেই, এটা কখনো ভালো হবে না। ওটা করার পর আস্তে আস্তে আমার চোখ হচ্ছে পরিবর্তন হয়েছে। আমি খেয়াল করছি আমার চোখ খুব ভালো থাকে। সব ডাক্তাররাই বলছে যে হাড় ক্ষয়ের রোগী কোনোদিন ভালো হইতো না। একটা সময় এসে মা একবারে পঙ্গু হয়ে যায়। আমার মা বলে যে আমার ডান হাতে কোনো ব্যথা নাই বাবা। সন্তান যখন তার মা পরিপূর্ণ সুস্থ হয়, যে এর অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। ওনার কিডনি স্টেজ 3 ছিল, দেখেন এই যে স্টেজ 3 ছিল আগে, এখন কিডনি স্টেজ 1 বা নরমাল চলে আসছে। কি কি জিনিস ফলো করছেন আপনি বলুন একটু? আপনাদের ডায়েট যে লিস্টটা ছিল ওইটাকে ফলো করছি, যে মেডিসিন গুলো দেওয়া হয়েছে ওইটা খাইছি রেগুলারলি। আমি বিগিনিং খুব উইক ফিল করতাম, এখন তেমন কোনো উইক ফিল করি না। নিয়ে আর্লি চাইল্ড সেন্টারে যাইতাম, তো ওখানে আরো বাচ্চারা ছিল। তারপরে দেখতাম যে ওর সমবয়সী যারা, তো ওরা যে
যেভাবে রেসপন্স করছে বা খেলছে ও ওরকম ভাবে আর কি রেসপন্স করতেছিল না। তো এই 7 মাসে স্টেম সেলে আপনার কোন কোন পয়েন্টে চেঞ্জ দেখতে পাচ্ছেন? আই কন্ট্যাক্ট করে, তারপর ডাকলে রেসপন্স করে। কমিউনিকেশনটা আর একটু বেটার করার চেষ্টা করতেছে সে, ইনিশিয়েট করে কিছু জিনিস, কনভারসেশন কোঅপারেট করে। ওইটা কোপার মানে 100% ওকে ছিল, সে যে ছিল যে 100% মিরাকলের মতো। আলহামদুলিল্লাহ এখন দুপুরে ঘুমাই, একটু রাত্রেও ঘুমাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওর একটা নেফ্রোটিক সিনড্রোম, এটা মেজর সাকসেস হয়েছে যে সে তার প্রত্যেক মাসে স্টেরয়েডস নেওয়া লাগতো কমপক্ষে 28 দিন করে। এখন আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে স্টেম সেল থেরাপি শুরু করছি, জাস্ট সে একবার নিয়েছে, সেটা মার্চ।